অষ্টম শ্রেণী জীবন বিজ্ঞানে তোমাদের আজকে আমি ৯ নম্বর অধ্যায়টা, হয়তো সমগ্রটা হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমাদের একটু বুঝিয়ে দেব, খুব সহজ করে বুঝিয়ে দেব, আস্তে আস্তে বলে দেব। দেখো, অধ্যায়টা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। এই অধ্যায়টা শুধু অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা হয়নি, বহিঃক্ষরা হয়েছে, আবার মিশ্র গ্রন্থি নিয়েও হয়েছে। যাই হোক, অধ্যায়টাকে শুরু করেছে দেখো একটা গল্প বলে, অর্থাৎ এই গল্পগুলো মাধ্যমে বলতে চাইছে, আমি এটা পড়ছি না, তোমরা পড়ে নেবে, যে বয়ঃসন্ধিকাল অর্থাৎ একটু পেকে যাওয়া বলে না, খুব বড় হয়ে গেছিস, পেকে গেছিস, সেই সময়কালটার কথা এখানে বলেছে। তার জন্যে দায়ী যে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটাই যেন বলতে চাইছে। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, তার জন্যে ছেলেরা একটু কখনো গোপে রেখা দেখা যায়, এখানে আলোচনা করা আছে দেখো, তা আমার কথা নয়। তারপরে হৃৎপিণ্ডটা দুপুর জীব শুকিয়ে আসে, কখনো না বলে দেওয়া, পারবো না, ঘুম, নিজের ইচ্ছা মতো ঘুম দেওয়া, গলার সামনেটা একটু উঁচু হয়ে যাওয়া, স্বর বদলে যাওয়া, এইসবগুলো কিন্তু একটা পরিবর্তন হয়, অর্থাৎ যৌবন বয়স, যেটাকে আমরা বলি বয়ঃসন্ধি সময়। হিংসা করা, ভালো লাগা, অভিমান করা, রাগ হওয়া, এগুলো কিন্তু যখন হবে তখন জানবে যে ছেলে একটু বা মেয়ে একটু বয়ঃসন্ধিকালে এসে গেছে। এখন সেটা তো আমাদের পড়ার বিষয় নয়, এখন বয়ঃসন্ধিটা পরে একটু আলোচনা আছে, কিন্তু তার আগে অন্তঃক্ষরা বলে একটা ধারণা দিয়েছি। তার জন্য দায়ী কিন্তু হচ্ছে হরমোন, আমি আগেও বললাম। মানে শরীরে একটা নির্দিষ্ট সময়ে থেকে হরমোন উৎপত্তি শুরু হয়। এই হরমোন জিনিসটা কি? স্যার, আমরা ভিটামিন জানি, আমরা তার শর্করা জানি, যে এগুলো খেলে প্রোটিন জানি, কিন্তু স্যার হরমোনটা কি বাইরে থেকে খেতে হয়, নাকি স্যার হরমোনটা শরীরের মধ্যে তৈরি হয়? হ্যাঁ, হরমোন হচ্ছে রাসায়নিক দুধ। এইখানে যে আলোচনাটা করা আছে আমি সেটা মোটামুটির উপর বেস করে আমি বলে দিচ্ছি। হরমোন হচ্ছে রাসায়নিক দুধ। দুধ যেমন একটা খবর এক জায়গা থেকে এক জায়গা বহন করে, এও ঠিক তাই। কিন্তু এর মহৎ গুণ কি জানো? উৎপত্তির স্থলে কোনো রকম ক্রিয়া করবে না, যেখানে উৎপত্তি হবে না সেখানটা সে ভালো রাখে, সে ক্রিয়া করে না। আবার একটা গুণ কি জানো? উৎপত্তি ক্রিয়া করার পর সে নিজেই ধ্বংস হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে তোমাদের একটুখানি আমি বলি। কোনো জায়গায় হঠাৎ কিছু একটা ভয় দেখলে, সাপ দেখলে, অন্ধকারে হাঁটছো, পায়ের তলায় কিছু একটা পড়লো, তাহলে তখন সঙ্গে সঙ্গে তোমার কি অবস্থা হয়? পায়ের তলায় তো টাচ করেছে সামান্য, সারা শরীর তখন ঘাম আরম্ভ করে দেয়, গায়ের লোম খাড়া দিয়ে ওঠে তো। আসলে এটা তখন হরমোন এই কাজটা শুরু করে দিয়েছে, মানে অ্যাড্রিনালিন গ্রন্থিকে তখন উদ্দীপ্ত হয়ে গেছে, তখন তার কাজই হচ্ছে সারা শরীর তখন সতেজ করে দেওয়া, প্রত্যেকটা লোমকে পর্যন্ত খাড়া করে দেওয়া, তখন সতর্ক হয়ে না। হৃৎপিণ্ড তখন ধকধক তখন চলতে শুরু করে দিয়েছে, হৃৎপিণ্ড দ্রুত কাজ করতে আরম্ভ করে দিয়েছে। এই যে হরমোনের কাজ, সে কিন্তু বের হলো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, তাকে বলা হলো আপদকালীন, বিপদকালীন হরমোন। আমরা সেই হরমোনের কথা এখানে পড়তে এসেছি। হরমোন দেখো নির্দিষ্ট এখানে দিয়েছে, দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, স্নায়বিক বার্তাবহক। অর্থাৎ কোনো জায়গায় মশা কামড়ালে আমরা হাত দিয়ে সেখানে মারি, খবরটা মস্তিষ্কে যায়, মস্তিষ্ক আবার প্রেরণ করে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের বাহক। কিন্তু রাসায়নিক বাহকটা হচ্ছে কিন্তু হরমোন। কাজ হয়ে গেলে সে নিজেই নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে শরীরের মধ্যে বিলীন হয়ে যাবে। দেখবে না কেউ বকাবকি করে তার খিদে পায় না বলে না, অর্থাৎ তখন একটা হরমোন ক্ষরণ হয়। হরমোনটা যতক্ষণ না নষ্ট হচ্ছে শরীরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তার খিদেটা পাবে না। হরমোনে একটা মহৎ কাজ আছে আমাদের, সেই হরমোনগুলো আমরা জেনে নেব। তোমাদের বেশি হরমোন নেই, ক্লাস 10-এ অনেক হরমোন আছে, তোমাদের হরমোন যেগুলো হরমোন আলোচনা আছে একটু শুনে নাও মন দিয়ে। এই হরমোনগুলো কখনো একটা নালি দিয়ে বেরোয়, কখনো সরাসরি রক্তে মিশে যায়, কখনো নালি দিয়ে প্লাস সরাসরি রক্ত মিশে যায়, দুটো একসঙ্গে কাজ করে। যখন দুটো একসঙ্গে কাজ করে, নালি
যখন কোনো নালী দিয়ে বের হয় সেটাকে বলা হয় বহিঃখোরা গ্রন্থি, অর্থাৎ নালিকার মধ্যে দিয়ে গ্রন্থি থেকে বেরোনো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাকে বলা হয় বহিঃখোরা গ্রন্থি। এটা আমাদের শুক্রাশয়, উদাহরণ ধরতে পারো। একে বলা এক্সোক্রাইন গ্ল্যান্ড। আবার দেখো লালা গ্রন্থি, যেমন লালা গ্রন্থি এ সরাসরি কিন্তু নালী দিয়ে বের হয়। পাকস্থলী পাকরস, আমাশয় থেকে বেরোনো অগ্নাশয় রস। এই অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থি, জানো তো, নালী দিয়েও বেরোয় আবার সরাসরি রক্তে বেরিয়ে মিশে যায়। সে কোনখানে আমরা দেখিনি একবার। দেখো লালা গ্রন্থি দিয়েছে, লালা গ্রন্থি থেকে লালা রস বের হয়, এটা কিন্তু বহিঃখোরা গ্রন্থি বলেছে, কিন্তু দ্যাট হরমোন না। এখন দেখো হরমোন একটা মানুষের, আমি একটা মানুষকে দিয়ে, ছোট যদি ছবিটা আছে, মানুষকে দিয়ে বোঝাবার চেষ্টা করছি হরমোন কোনখান থেকে বেরোয়, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। মাথা থেকে কিছু বেরোয়, অর্থাৎ অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে যে পিটুইটারি গ্রন্থি আছে, একটা পর্বত কোথা থেকে উৎপন্ন হয় না গ্রন্থি থেকে, পর্বত গ্রন্থি থেকে। নদী কোথা থেকে উৎপন্ন হয়, নদী উৎস বলা হয়। তেমনি হরমোন একটা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। বুঝতে পারলে? পিটুইটারি গ্রন্থি। একটু নিচে নামো, গলায় আছে থাইরয়েড গ্রন্থি। আর একটু নিচে পেটে চলে এসো, পেটে আছে অগ্নাশয় গ্রন্থি। পেটে থেকে যেখানে কিডনি দুপাশে চলে এসো, এখানে আছে অ্যাডিনাল গ্রন্থি। আর ছেলেদের নিচে শুক্রাশয়, মেয়েদের ডিম্বাশয়। তাহলে এই কোটা জায়গা থেকে হরমোন ক্ষরিত হয়, আর কোথা থেকে তেমন কিছু বেরোয় না। এখন আমাদের এই মস্তিষ্ক থেকে কিছু কিছু হরমোন যেগুলো বের হয়, এগুলো কিন্তু সব অন্তঃক্ষরা, অর্থাৎ সরাসরি রক্তে চলে যায়। থাইরয়েডও তাই। এই অগ্নাশয় গ্রন্থি যেটা পেটে আছে, একটু ভালো করে দেখে নাও, এখানে ছবিটা দেওয়া আছে, যকৃৎ লিভার যেখানে থাকে, পাকদার, এবং এইখান থেকে পালকের মতো যে অংশটা আছে অগ্নাশয় গ্রন্থি। এ কিন্তু মিশ্র গ্রন্থি, মনে রাখবে। আর একটু নিচে যেখানে কিডনি আছে আমাদের, বৃক্ষ বলা হয়, সেইখানে তার ওপরে মেডেলা অঞ্চল থেকে বেরোচ্ছে অ্যাডিনাল গ্রন্থি, থেকে অ্যাডিনালিল বের হয়। আর শুক্রাশয় থেকে যে হরমোনগুলো বের হয় সেটা সব জেনে নেব আমরা, ধাপে ধাপে জানবো। তাহলে মাথার যে মস্তিষ্কের যে অগ্রভাগ, যে পিটুইটারি গ্রন্থি, সেখান থেকে কটা হরমোনের কথা এখানে বলা আছে দেখে নিই। দেখো এখানে মিশ্র গ্রন্থিটা আমি আলোচনা করলাম না, থাইরয়েড গ্রন্থি, এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু বলে দিলাম সরাসরি। চলো এখানে দেখিনি পিটুইটারি গ্রন্থি কে কে বেরোচ্ছে, দেখো একটুখানি কটা নাম দিয়ে দেখি। সোমাটোস্ট্রপিক হরমোন, STH, এটা লিখতে পারে সোমাটো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এইটা কি জানো তো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে। গলায় তো থাইরয়েড গ্রন্থি থাকে, এই বেরিয়ে এসে কিন্তু একে উদ্দীপ্ত করবে। এই তুমি জাগো, কিছু কিছু হরমোনের কাজ আছে, যারা মস্তিষ্ক থেকে বের হলো, বের হয়ে এসেই একে ঘুম ভাঙাবে, এই তুমি কাজ শুরু করো, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে। সেই জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কিন্তু থাইরয়েড থেকে বের হয় না, গলা থেকে বের হয় না, মনে রাখবে। গনোডোট্রপিক হরমোন, যার জন্য ছেলেদের দাড়ি মোচ বের হয়। ভ্যাসোপ্রেসিন হরমোন। চারটে হরমোনের তোমাদের এখানে নাম দেয়া আছে। চারটে হরমোন আমরা আলোচনা করে মাথার কাজটা কমপ্লিট করব। তারপর থাইরয়েড গ্রন্থিতে যাব, তারপর অগ্নাশয় গ্রন্থিতে যাব, তারপরে অ্যাডিনাল গ্রন্থিতে যাব, তারপর শুক্রাশয় গ্রন্থিতে যাব। তাহলে হরমোনগুলো মোটামুটি জেনে নিতে পারবো। তাহলে আমরা দেখলাম চারটে হরমোন মাত্র এই মস্তিষ্ক থেকে বের হচ্ছে তোমাদের বইয়ে, যেটা দেখবেন সোমাটোট্রপিক হরমোন। দেখি এই সম্পর্কে কি বলছি। এই হরমোন নাকি বৃদ্ধি পোষক হরমোন বলে, অর্থাৎ এই হরমোনটা যার বেশি ক্ষরণ হবে মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক থেকে হয়, কিন্তু এটা কিন্তু আমরা পড়ছি পিটুইটারি গ্রন্থি, তার সে কিন্তু বেশি লম্বা হবে। আমি আর একটা কাজ বলে দিলাম, সোমাটোস্ট্রপিক যে হরমোন যখন বের হবে তখন কিন্তু বেশি বের হলে সে লম্বা হবে, 7-8 ফুট হয়ে যায় লম্বা।
আর যদি কম বের হয় তাহলে কিন্তু 3 ফুটের মতো মানুষ হয়ে যায়। তাহলে আমরা একটা ভালো হরমোনের নাম দেখলাম, সোমাটোট্রপিক, বৃদ্ধি পোষক হরমোন। যেহেতু দৈর্ঘ্য মানুষের বড় ছোট করে, সেই জন্য বলছি বৃদ্ধি পোষক হরমোন। কিছু হরমোন ক্ষরণ করে পিটুইটারি গ্রন্থি, তার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলিকে উদ্দীপ্ত করে। বললাম না, মস্তিষ্ক পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হলো, এসে অন্তঃক্ষরা কিছু গ্রন্থিকে বললে তুমি জাগো, তা কাজ হচ্ছে বেশি বের হয়ে গেলে এরকম ঘুম ভাঙানো। সেটা আমরা দেখব কে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ গলায় যেটা থাকে। আমরা সিনেমা আর্টিস্ট দেখেছিলাম না, অমরেশ পুরী, গলার কণ্ঠস্বর দিতে তোমরা কোনো শুনে থাকো, দেখবে গলাটা কতটা গম্ভীর্য। তা পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, যে থাইরয়েড গ্রন্থিটা কত বড় হবে এসে নিয়ন্ত্রণ করবে। বুঝতে পেরেছো? আর থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা বের হচ্ছে তাকে বলবো থাইরক্সিন হরমোন। একটু মিল আছে সব নামের সঙ্গে, যেমন অ্যাডিনাল গ্রন্থি থেকে অ্যাডিনালিন, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, এগুলো কিছু কিছু মিল আছে। বলছে এই হরমোন ক্ষরণ যদি বেশি হয় তাহলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, গলা ফুলে ওঠে। মানে থাইরক্সিন যদি আবার বেশি বের হয়, বুঝতে পেরেছো? সোমাটোট্রপিক কি দেখলাম, যদি বেশি হয় লম্বা হবে, কম হলে বাউন হয়ে যাবে। এসে আমরা আর একটা হরমোনের কথা পড়ছি ওখানকারই, যেটা অগ্র থেকে বেরোচ্ছে। এই হরমোনটা আবার থাইরয়েড স্টিমুলেটিংকে উদ্দীপ্ত করছে, ও নিয়ন্ত্রণ করছে কত বড় হবে, থাইরয়েড গ্রন্থিটা গলার কত বড় হবে। এখান থেকে যদি বেশি হরমোন ক্ষরণ হয় তো গলাটা ফুলে যায়। অসুবিধা হলো কিছু বুঝতে? চলো দরকার হলে আর একবার দেখে নিতে পারো। এবার একটা হরমোনে যাব। এখানে কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে আলোচনা করেছিল। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড গ্রন্থিতে ষড়যন্ত্রে পড়েছে, এই আলোচনাটাই করেছি। থাইরয়েড হরমোন দ্বারা ক্ষরিত হয়, থাইরক্সিন নামে হরমোন ক্ষরিত হয়, সেটা আলোচনাটা এখানে শেষ হলো। এখন থাইরক্সিন কি কাজ করে আমরা আর একটু জানবো। এটা থাইরয়েড গ্রন্থি থেকে বের হচ্ছে, হৃৎপিণ্ডের স্পন্দন হারকে নিয়ন্ত্রণ করে। এই হরমোনের অভাবে শরীরে শক্তি উৎপাদিত, হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদন করে, আমাদের শরীরে কোষগুলিকে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয়, দেহের হাড় ও পেশিকে বাড়াতে সাহায্য করে। সবই তো থাইরয়েড গ্রন্থি যদি হরমোন বেশি ক্ষরণ করে কি দেখলাম, থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, থাইরক্সিন যদি বেশি ক্ষরণ হয়। কিন্তু এরা কাজ অনেক, হাড় ও পেশিকে শক্ত রাখা, বাড়তে সাহায্য করা। তারপরে দেখো পড়লে বেশি থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে এই হরমোন বেশি ক্ষরণে, সেক্ষেত্রে মনে হয় চোখ দুটো ঠেলে বাইরে আসছে, এরকম কেস ছবিটা দেখে নাও, এরকম হতে পারে। পেট ফোলা ফোলা ভাব হয় কম ক্ষরণ হলে, পেশি দুর্বল হয়, জিভ বেরিয়ে আসে, মুখ দিয়ে লালা গড়ায়, এইগুলো কিন্তু চামড়া খসখসে হয়, শরীরে চামড়া ফোলা ফোলা হয়, এইগুলো কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে যেটা বের হচ্ছে থাইরক্সিন হরমোনের এতগুলো কাজ। চলো তাহলে আমাদের আলোচনা এখানে বলে দিয়েছিল কটা হরমোনের কথা, সোমাটোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বাকি এই যে ভ্যাসোপ্রিন আর গোনোট্রপিক আলোচনা করলো না, আলোচনা না করে আমাদের অগ্ন্যাশয় গ্রন্থিতে চলে গেল, অর্থাৎ পেটে, গলা থেকে পেটে। পেটে যেটা থাকে আমাদের পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তে ডিউডিয়ামে ইউ আকৃতি বাঁক থেকে প্লীহা পর্যন্ত রয়েছে অগ্ন্যাশয়। ছবিটা দেখে নেবে, ইউ আকৃতি যেটা পাকস্থলী রয়েছে, ক্ষুদ্রান্ত লিভার রয়েছে, ওইখানে দুটো হরমোন বের হয়, ওটাকে মিশ্র গ্রন্থি বলে। আমি একটু আগেই বলেছিলাম পেটে যে হরমোনটা থাকে সেটাকে বলছি অগ্ন্যাশয় গ্রন্থি থেকে বের হয়। দুটো হরমোন বের হয়, একটা ইনসুলিন, একটা হচ্ছে গ্লুকাগন।
তোমরা আর একটু উঁচু ক্লাসে আলফা কোষ এবং বিটা কোষ থেকে পড়তে পারবে। এখন সেটা তো না, দুটো হরমোন বের হলো, কিন্তু এটা কখনো নালী দিয়ে বেরোয়, কখনো আবার সরাসরি রক্তে মেশে, তাহলে নিশ্চয়ই মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয় একমাত্র মিশ্র গ্রন্থি। বেশ, তাহলে দুটো হরমোন বের হয়, এক ইনসুলিন, এক গ্লুকাগন। দুটো হরমোন দুটো কোষ থেকে বের হয়, আলফা কোষ এবং বিটা কোষ। একটু তাহলে অগ্নাশয় গ্রন্থি থেকে যে ইনসুলিনটা বের হয় তার কাজটা দেখো। বলছে এই অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজে কোষে ঢুকতে সাহায্য করে, তো গ্লুকোজে ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদন করতে সাহায্য করে। আবার গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে পরিণত করে। আবার কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন করে। ফলে গ্লুকোজের মাত্রা ঠিক রাখা, ডায়াবেটিস রোগের সম্ভাবনা অ্যান্টিবায়োটিক হরমোনও বলা হয়। একে বলা হয় নাকি অ্যান্টিবায়োটিক হরমোন। আর সোমাটোট্রপিককে বলা হলো বৃদ্ধি পোষক হরমোন। এটা ইনসুলিন কথাটা তোমরা নিশ্চয়ই জানবে, যাদের সুগার হয় একটু ভালো করে জেনে নেবে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াই হচ্ছে সুগার। আচ্ছা, গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে আমরা যে শর্করাটা খাচ্ছি, প্রথমে শক্ত দানা খাচ্ছি, ভাত চাল, তারপর সেটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তারপর ক্ষুদ্রান্তে যখন এই পেটে ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকছে তখন সেটা আরও কণা কণা হয়ে ছাঁকুনি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে রক্তে। রক্তে সেটাকে যখন ভেঙে দেওয়া হচ্ছে তখন তার শক্তি উৎপন্ন হচ্ছে। ভাঙবে কে? ভাঙবে ইনসুলিন, যেটা অগ্নাশয় গ্রন্থি থেকে বের হয়, সেই তো কে ভাঙবে। তাহলে ইনসুলিন যদি না বের হয় তাহলে ভাঙার কেউ থাকবে না সেই গ্লুকোজটাকে। তখন রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, আর গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াই তো হচ্ছে ডায়াবেটিস, সুগার হয়েছে তোমার। তাহলে ইনসুলিন তাকে ট্যাবলেট খেতে হয় যাদের সুগার আছে, যখন ট্যাবলেটে কাজ হয় না তাকে ইঞ্জেকশন নিতে হয় ইনসুলিন। অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি আর ইনসুলিন তৈরি করছে না, তার জন্যে ইনসুলিন নিতে হয়। খাদ্যে গ্লুকোজ তো ভাঙতে হবে, শর্করাটাকে ভাঙতে হবে, তা রক্তে তো গ্লুকোজ বেড়ে গেলে রক্তের তা কিছু থাকলো না, নালীগুলো বুঝে যাবে, হৃৎপিণ্ড ধকধক করবে। তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। আবার দেখো, যদি যকৃতে যখন যাবে না, যেটা এক্সট্রা গ্লুকোজ থাকবে সেটাকে ভেঙে দেবে, দিয়ে গ্লাইকোজেনে পরিণত করে দেবে, গ্লাইকোজেন করে দেয়। তাহলে অগ্নাশয় গ্রন্থি একটা বিরাটতম কাজ আমরা দেখলাম, সেই জন্য বলছে অ্যান্টি ডায়াবেটিক। ডায়াবেটিক যদি ইনি না থাকেন তাহলে ডায়াবেটিক হবে, ইনি থাকলে অ্যান্টি ডায়াবেটিক কাজ করে দেবেন। ঠিক আছে, অ্যাডিনাল গ্রন্থি। ঠিক এবার চলে এলাম পেট থেকে নিচে, অর্থাৎ কিডনির দুপাশে, বৃক্ষের দুপাশে। বলছে এক জোড়া থাকে এটা ত্রিভুজের ওপর। বাম দিকের গ্রন্থিটা একটু বড়, কিডনি দেখো না, কিডনি রয়েছে, কিডনি দুপাশে দুটো থাকবে, এই যে মাথার কাছে এটা। তো বাম দিকের গ্রন্থিটা একটু বড় আর ডান দিকে এটা ছোট, টুপির মতো বসে থাকে, নানা জরুরি অবস্থায় ক্ষরিত হয়। আমি একটু আগেই বললাম না, সাপটাকে মনে করলে কিন্তু তোমার পায়ের তলা ঠান্ডা লেগেছে, সাপতে সারা শরীরে, তখন জরুরি অবস্থায় আপদকালীন হরমোন বলা হয়। বুঝতে পেরেছো? একে বলা হয় বিপদকালীন হরমোন, আপদকালীন হরমোন। অ্যাডিনাল গ্রন্থি থেকে যেটা ক্ষরিত হয় অ্যাডিনালিন কে বলা হয়, অ্যাডিনালিনকে বলা হয় আপদকালীন হরমোন, বিপদকালীন হরমোন। দেখো, অ্যাডিনাল গ্রন্থি থেকে অ্যাডিনাল হরমোন ক্ষরিত হয়, নামটা অনেক সময় মিল আছে না, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, অ্যাডিনাল গ্রন্থি থেকে অ্যাডিনালিন। হৃৎপিণ্ডে সংকোচন পোষণ, মূত্র নিয়ন্ত্রক, বিশেষ করে মানসিক অবস্থা অর্থাৎ ভয়, দ্বন্দ্ব, পালানো মনোভাব থেকে অ্যাডিনাল হরমোন জরুরি ভিত্তিকে কাজ করে, সেই জন্য বলা হয় জরুরিকালীন হরমোন। এছাড়াও কিছু কাজ আছে। অ্যাডিনাল গ্রন্থি থেকে
কর্টিসল নামে একটি হরমোনও ক্ষরিত হয়। এই হরমোনে অধিক ক্ষরণের ফলে মুখ গোলাকার হয়, ফুলে যায়। এই যে মুখকে বলে মুন ফেস, দেখো না কিরকম মুন ফেস। তাহলে এই জন্য কিন্তু দায়ী হ্যাডিনাল। যদি বেশি ক্ষরণ হয়, মুখের ত্বক খসখসে ফ্যাকাশে হয়, মহিলাদের মুখমণ্ডল লোমের আধিক্য দেখা যায়। তারপর কম ক্ষরণে হজমের গণ্ডগোল, বেশি দুর্বলতা হয়ে যায়। বেশি ক্ষরণ হলেও বিপদ, কম ক্ষরণ হলেও বিপদ, সব কিছুই দেখলাম আমরা। বেশি প্রোটিন খেলে কি হয় যেন, আমাদের কিডনিতে পাথর হয়ে যায়। আর একটা হরমোন থাকলো, নিচে চলে এলাম, মেয়েদের পড়তে হবে জনন গ্রন্থি। তা মেয়েদের থাকে, দুজনারই থাকে কিন্তু ইস্ট্রোজেন, কিন্তু মেয়েদের একটু আর একটা থাকে প্রোজেস্টেরন, ছেলেদের থাকে টেস্টোস্টেরন। তো জনন গ্রন্থি কিন্তু দুটোই, শুক্রাশয় জনন গ্রন্থি, ডিম্বাশয় জনন গ্রন্থি। তাহলে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন থাকবে, ছেলেদেরও ইস্ট্রোজেন থাকবে, কিন্তু দুটো আলাদা থাকবে। মেয়েদের থাকবে প্রোজেস্টেরন, মেয়েরা তো একটু পোজ করতেই ভালোবাসে, বিভিন্ন কায়দার ছবি তুলতে, হ্যাঁ মোবাইলে ছবি, মনে রাখার জন্য বললাম প্রোজেস্টেরন। ছেলেদের টেস্টোস্টেরন, মনে থাকবে, আমি শুধু একটুখানি মনে রাখার জন্য বললাম, কিন্তু দুজনেরই থাকে ইস্ট্রোজেনটা। এখন কি হয়, হাড় ও পেশি বৃদ্ধি ঘটায়, ছেলেদের দাড়ি, ছেলেদের যেমন ধরো গোঁপ দাড়ি বের হবে, এই জন্য দায়ী কিন্তু টেস্টোস্টেরন। ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হবে, পেশিবহুল চেহারা তৈরি হবে, গলার স্বরে একটা পরিবর্তন আসবে, এটা কিন্তু দায়ী হচ্ছে টেস্টোস্টেরন। আর মেয়েদের যে প্রোজেস্টেরন আছে, বিভিন্ন রকম ওদের যে জননতন্ত্রে শরীরের মধ্যে গঠনে একটা পরিবর্তন দেখা যায়, এটা বিশেষ কিছু আলোচনা করছি না, তোমরা পড়ে নেবে। বলছি স্ত্রীদের দেহ টেস্টোস্টেরন পাওয়া যায়, তবে পুরুষের চেয়ে কম, তা একবারই যে পাওয়া যায় না তার নয়, কিন্তু ছেলেদের মেন হচ্ছে টেস্টোস্টেরন আর মেয়েদের হচ্ছে মেন প্রোজেস্টেরন, আর দুজনেরই থাকে ইস্ট্রোজেন। এগুলো কি হয় তোমরা দেখে নিতে পারলে। এবার আমরা পরবর্তী ভিডিওয়ে এই বয়ঃসন্ধি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা কি দেখলে, শুধু অন্তঃক্ষরা বলে হেডিংটাকে দিয়ে দিল, দিয়ে এখানে একটা গল্প শুরু করলো, কিন্তু আসল ঘটনাটা অন্তঃক্ষরা নয়, বহিঃক্ষরা আছে, মিশ্রও আছে। যখন দুটোই একসঙ্গে বেরোবে, নালি দিয়ে বেরোবে, রক্তে বেরোবে, মিশ্র হয়ে যাবে। একমাত্র অগ্নাশয় হচ্ছে কিন্তু মিশ্র গ্রন্থি। তাহলে আজকের মতো চলি, আবার দ্বিতীয় পর্বে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।